নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে নার্সিং রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি আরআরবি, জেই, পিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, ডাব্লিউবিএইচআরবি ইন্টারভিউ এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। অলরেডি আপনাদের সঙ্গে পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। আজ আমি আপনাদের সঙ্গে পার্ট 2 নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। কোশ্চেন নাম্বার 26. The following diuretics is used in open-angle glaucoma. Option A, amiloride. Option B, torsemide. Option C, acetazolamide. Option D, furosemide. এর মধ্যে কোন ডায়ুরেটিকটি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমাতে অ্যাডমিনিস্টার করা হয়? অ্যান্সার অপশন সি, অ্যাসিটাজোলামাইড ইউজ করা হয়। গ্লকোমার ম্যানেজমেন্টে বেশ কিছু মেডিকেশন ইউজ করা হয়, যেমন কোলিনার্জিক বা মায়োটিক্স হিসেবে পিলোকার্পিন অ্যাডমিনিস্টার করা হয়। প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটি এসেছে পোস্ট বেসিক এন্ট্রান্স এক্সামে। নেক্সট বিটা ব্লকার অ্যাডমিনিস্টার করা হয়, আলফা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট অ্যাডমিনিস্টার করা হয় এবং কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর হিসেবে অ্যাসিটাজোলামাইড অ্যাডমিনিস্টার করা হয়। এছাড়াও প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ অ্যাডমিনিস্টার করা হয়। গ্লাউকোমা হলো আই ডিসঅর্ডার। গ্লাউকোমা মেনলি ইন্ট্রাঅকুলার প্রেসার ইনক্রিজ হওয়ার কারণে অপটিক নার্ভ ড্যামেজ হয়, সেই কারণে গ্লাউকোমা হয়। এবং আইয়ের মধ্যে অ্যাকুয়াস হিউমার রয়েছে, যেটা নর্মালি ফ্লো করে আইরিস এবং লেন্সের মধ্যে, যেটা আমাদের আইয়ের যে লেন্স রয়েছে, কর্নিয়া রয়েছে, তাকে নারিশ করে। কিন্তু এই অ্যাকুয়াস হিউমার কনজেশন দেখা যায়, যার ফলে ইন্ট্রাঅকুলার প্রেসার ইনক্রিজ হয় এবং ইন্ট্রাঅকুলার প্রেসার ইনক্রিজ হওয়ার কারণে অপটিক নার্ভ এবং নার্ভ ফাইবার যে লেয়ারগুলো রয়েছে সেগুলোকে ড্যামেজ করে। এবং এই গ্লাউকোমাতে মেনলি বেশ কিছু সাইন সিমটম দেখা যায়, বিশেষ করে ভিজুয়াল চেঞ্জেস দেখা যায়, ধীরে ধীরে ভিশন লস হতে থাকে। গ্লাউকোমাকে সাইলেন্ট থিপ অফ সাইটও বলা হয়। এবং এই গ্লাউকোমাতে আরও বেশ কিছু আই প্রবলেম দেখা যায়, যেমন হ্যালোস অ্যারাউন্ড লাইট দেখা যায়, কোনো কিছুতে ফোকাস করতে প্রবলেম হয়। এছাড়াও ব্লার ভিশন দেখা যায়, মানে ভিশনটা ব্লারিং হয়। এছাড়াও লো লাইটে সেখানে কোনো কিছু জিনিস দেখতে অসুবিধে হয়। পেরিফেরাল ভিশন ধীরে ধীরে লস হতে থাকে, চোখের মধ্যে একটা ডিসকমফোর্ট ফিল হয় এবং হেডেক হতে পারে। এই সাইন সিমটমগুলো গ্লাউকোমাতে দেখা যায়। নেক্সট কোশ্চেন, ডিগক্সিন ইজ ইউজড ইন অপশন এ শক, অপশন বি হাইপারটেনশন, অপশন সি অ্যাঞ্জাইনা পেক্টোরিস, অপশন ডি কনজেস্টিভ হার্ট ফেলিওর। ডিগক্সিন এর মধ্যে কোন কন্ডিশনে ইউজ করা হয়? অ্যান্সার অপশন ডি, কনজেস্টিভ হার্ট ফেলিওরে অ্যাডমিনিস্টার করা হয় ডিগক্সিন। ডিগক্সিন হলো এক ধরনের কার্ডিয়াক গ্লাইকোসাইড। ডিগক্সিনের মেনলি ডিরেক্ট এফেক্ট রয়েছে আমাদের হার্টে, ডিরেক্ট অ্যাকশন রয়েছে। কি করে আমাদের হার্টের যে মায়োকার্ডিয়াম রয়েছে, মায়োকার্ডিয়াল যে মাসেল লেয়ার রয়েছে, সেই মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিবিলিটিটাকে ইনক্রিজ করে। এছাড়াও আমাদের হার্টবিটকে স্ট্রেনদেন করে, অর্থাৎ পজিটিভ আইনোট্রপিক এফেক্ট রয়েছে। এই ডিগক্সিন কনজেস্টিভ হার্ট ফেলিওরে অ্যাডমিনিস্টার করা হয়। Next question, average IQ range is option A 90 to 110, option B 80 to 90, option C 70 to 80, option D 110 to 120. এভারেজ আইকিউ রেঞ্জ এর মধ্যে কোনটি? অ্যান্সার অপশন এ 90 to 110। আইকিউ হলো ইন্টেলিজেন্স কোশেন্স, এভারেজ আইকিউ হলো 90 to 110। এখানে আইকিউর এভারেজ রেঞ্জ হলো 90 to 100। এর থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে জিনিয়াসের দিকে যাচ্ছে, আর যদি এর থেকে কমের দিকে যায় তাহলে মেন্টাল রিটার্ডেশনের দিকে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, হোয়েন বোথ মেন্টাল এজ অ্যান্ড ক্রোনোলজিক্যাল এজ আর সেম আইকিউ ইজ অপশন এ 25, অপশন বি 50, অপশন সি 75, অপশন ডি 100। আইকিউর এই কোশ্চেনগুলো রয়েছে সাইকোলজি থেকে। এখানে বলা রয়েছে যে মেন্টাল এজ আর ক্রোনোলজিক্যাল এজ এই দুটো যদি কোনো পার্সনের সেম হয় সেক্ষেত্রে তার আইকিউ কত হবে? অ্যান্সার অপশন ডি 100। সেক্ষেত্রে আইকিউ 100 হবে। কেন হবে চলুন দেখে নেওয়া যাক। আইকিউ হলো ইন্টেলিজেন্স কোশেন্স। আইকিউর একটি ফর্মুলা রয়েছে, আইকিউ সমান হলো মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এই কোশ্চেনটিও প্রিভিয়াস ইয়ারে এসেছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামে। আইকিউর ক্ষেত্রে মেন্টাল এজ মানে এখানে মেন্টাল এজটা কিভাবে ক্যালকুলেট করা হয়, বিভিন্ন ইন্টেলিজেন্ট টেস্টের মাধ্যমে মেন্টাল এজটা ডিটারমাইন করা হচ্ছে। আর ক্রোনোলজিক্যাল এজ ডেট অফ বার্থ অনুযায়ী ক্যালকুলেট করা হয়। যেমন একজন পার্সন এখানে বলা রয়েছে, যেমন 10 ইয়ার্স ওল্ড বয় যার মেন্টাল এজ স্কোর অনুযায়ী হয়েছে 12,
অর্থাৎ এখানে মেন্টাল এজ কত পাওয়া গেছে, 12 পাওয়া গেছে বিভিন্ন ইন্টেলিজেন্ট টেস্টের মাধ্যমে। আর তার ক্রোনোলজিক্যাল এজ মানে ডেট অফ বার্থ অনুযায়ী তার বয়স হচ্ছে 10 বছর। এখানে ইন্টু 100 করা হবে, এক্ষেত্রে তাহলে কত পাওয়া যাবে, তার আইকিউ 120। এবার কোনো পার্সনের ক্ষেত্রে দুটোই যদি 10 হয়, তার মেন্টাল এজ 10 পেলাম, ক্রোনোলজিক্যাল এজও 10 পেলাম, সেক্ষেত্রে আমরা কত পাবো, তার আইকিউ হবে 100। নেক্সট কোশ্চেন, মোস্ট কমন বায়োলজিক্যাল কজ অফ মেন্টাল রিটার্ডেশন ইজ, অপশন এ বার্থ অ্যাসপাইসিয়া, অপশন বি ফিজিক্যাল অ্যাবিউজ ডিউরিং ইনফেন্সি, অপশন সি ব্রোকেন ফ্যামিলি, অপশন ডি ডাউন সিনড্রোম। মেন্টাল রিটার্ডেশনের ক্ষেত্রে এর মধ্যে মোস্ট কমন বায়োলজিক্যাল কজ কোনটি? অ্যান্সার অপশন ডি ডাউন সিনড্রোম। মেন্টাল রিটার্ডেশনের বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে অ্যাকর্ডিং টু আইকিউ, যেমন এখানে মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং প্রোফাউন্ড রয়েছে। মাইল্ড হচ্ছে মানে যেটা মাইল্ড মেন্টাল রিটার্ডেশন, সেক্ষেত্রে সেই চাইল্ড এডুকেবল, আইকিউ তার কত হবে 50 to 70। মডারেটের ক্ষেত্রে ট্রেনেবল 35 to 50 আইকিউ। সিভিয়ারের ক্ষেত্রে, সিভিয়ার মেন্টাল রিটার্ডেশনের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট রিটার্ডেড 20 থেকে 35%। আর প্রোফাউন্ড মেন্টাল রিটার্ডেশনের ক্ষেত্রে সেই বাচ্চার ক্ষেত্রে কিন্তু লাইফ সাপোর্টের প্রয়োজন, তার আইকিউ লেস দেন 20। নেক্সট কোশ্চেন, দ্য লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি ইজ, অপশন এ হিউমেরাস, অপশন বি ফিমার, অপশন সি টিবিয়া, অপশন ডি স্পাইনাল কর্ড। হিউম্যান বডির লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন এর মধ্যে কোনটি? অ্যান্সার অপশন বি ফিমার। আর হিউম্যান বডির স্মলেস্ট বোন কি রয়েছে আপনারা কমেন্ট করে জানান। নেক্সট কোশ্চেন, ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ মিক্সড ক্রেনিয়াল নার্ভ, অপশন এ অপটিক, অপশন বি ফেসিয়াল, অপশন সি ভেগাস, অপশন ডি গ্লসোফেরিঞ্জিয়াল। এর মধ্যে কোনটি মিক্সড ক্রেনিয়াল নার্ভ নয়? অ্যান্সার অপশন এ অপটিক ক্রেনিয়াল নার্ভ। অপটিক ক্রেনিয়াল নার্ভ হলো সেন্সারি ক্রেনিয়াল নার্ভ, বাকি এখানে যেগুলো রয়েছে ফেসিয়াল, ভেগাস এবং গ্লসোফেরিঞ্জিয়াল হলো মিক্সড ক্রেনিয়াল নার্ভ। 3 ধরনের ক্রেনিয়াল নার্ভ রয়েছে, সেন্সারি, মোটর আর মিক্সড। চলুন দেখে নেওয়া যাক। এখানে 12 ক্রেনিয়াল নার্ভ রয়েছে, যার মধ্যে কিছু সেন্সারি রয়েছে, কিছু মোটর রয়েছে আর কিছু মিক্সড রয়েছে। আমাদের কোশ্চেনে ছিল অপটিক নার্ভ হচ্ছে সেন্সারি ক্রেনিয়াল নার্ভ, বাকি যে আমাদের অপশানে ছিল ফেসিয়াল, গ্লসোফেরিঞ্জিয়াল এবং ভেগাস, এই 3টি হচ্ছে মিক্সড ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ থেকে কিন্তু বিভিন্ন নার্সিং এক্সামে কোশ্চেন থাকে, নার্সিং ইন্টারভিউতেও ক্রেনিয়াল নার্ভের নাম জিজ্ঞেস করতে পারে। বিভিন্ন নার্সিং এক্সামের ক্ষেত্রে কিন্তু এই ক্রেনিয়াল নার্ভগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে ক্রেনিয়াল নার্ভের নামগুলো মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, in defense mechanism, feelings or anger towards one person are directed to another person who is less threatening is called, option A projection, option B displacement, option C suppression, অপশন ডি সাবলিমেশন। এখানে ডিফেন্স মেকানিজমের একটি এক্সাম্পল দেওয়া রয়েছে। ডিফেন্স মেকানিজম নিয়ে অলরেডি একটি ডিটেলস ভিডিও চ্যানেলে শেয়ার করা রয়েছে, যেখানে প্রত্যেকটা টাইপ উইথ এক্সাম্পল ডিটেলসে ডেসক্রাইব করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডিফেন্স মেকানিজম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বিভিন্ন নার্সিং এক্সামে কিন্তু ডিফেন্স মেকানিজম থেকেও কোশ্চেন থাকে। এখানে যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে, একজন পার্সনের ক্ষেত্রে তার যে ফিলিং অর এঙ্গার, সেটা কি হচ্ছে একজন পার্সনের থেকে আরেকজন পার্সনের দিকে ডিসপ্লেস হচ্ছে, যে পার্সন কি না লেস থ্রেটেনিং অর লেস ডেঞ্জারাস। এটার অ্যান্সার কি হবে চলুন দেখে নেওয়া যাক। অ্যান্সার হলো অপশন বি ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ এখানে কি হচ্ছে, যেমন এক্সাম্পল যদি একটা বলা যায় যে একজন বাচ্চাকে তার মা বকাবকি করেছে ক্লাস টেস্টে খারাপ নাম্বার পাওয়ার জন্য, সেক্ষেত্রে কি করছে সেই যে বাচ্চা, সে তো তার মায়ের সঙ্গে ঝামেলা করতে পারছে না, সে কি করছে তার ভাইয়ের সঙ্গে মারামারি করছে। তাহলে এখানে কি হচ্ছে, ডিসপ্লেসিং হচ্ছে এঙ্গারটা তার মায়ের থেকে তার ভাইয়ের দিকে। তো এক্ষেত্রে এই ধরনের ডিফেন্স মেকানিজমকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। নেক্সট কোশ্চেন, who first time identified hierarchy of need and emphasized that every individual motivate continuously to achieve higher level of needs with ultimate goal to get self-actualization? Option A Wilhelm Wundt, option B Sigmund Freud, option C Abraham Maslow, option D Sullivan। এর মধ্যে কে হায়ারার্কি অফ নিডের ধারণা দিয়েছেন? এই কোশ্চেনটি রয়েছে সাইকোলজি থেকে। অ্যান্সার অপশন সি আব্রাহাম মাসলোর থিওরি রয়েছে। আব্রাহাম মাসলো ওনার হায়ারার্কি অফ নিডের
যে থিওরি ধারণা দিয়েছেন সেখানে তিনি দেখিয়েছেন যে একজন পার্সনের পরপর বেশ কিছু নিড রয়েছে এবং 5টি নিডের কথা তিনি মেনলি বলেছেন। ফিজিওলজিক্যাল নিড রয়েছে এবং তার উপরে রয়েছে সেফটি অ্যান্ড সিকিউরিটি নিড, তারপরে রয়েছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, এবং নেক্সট যে নিডটা রয়েছে সেলফ এস্টিম অ্যান্ড সেলফ অফ আদার্স, এবং যেটা হাইয়েস্ট নিড রয়েছে সেটা হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মানে হায়ার পোটেনশিয়াল একজন পার্সনের ক্ষেত্রে, এবং হাইয়েস্ট যেটা নিড রয়েছে অ্যাকর্ডিং টু মাসলোস হায়ারার্কি অফ নিড সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। নেক্সট কোশ্চেন, Gesell Psychology was founded in Germany in 1912 by option A Max Wertheimer, option B Albert Bandura, option C Erik Erikson, option D Jean Piaget। জেসেল সাইকোলজি ধারণা কে দিয়েছিলেন? অ্যান্সার অপশন এ ম্যাক্স ওয়েরথিমার। জেসেল সাইকোলজি হলো থিওরি অফ ইনসাইটফুল লার্নিং। এই কোশ্চেনটি রয়েছে সাইকোলজি লার্নিং থেকে। জেসেল সাইকোলজিকে থিওরি অফ ইনসাইটফুল লার্নিংও বলা হয় এবং এই থিওরি ধারণা দিয়েছেন ম্যাক্স ওয়ার্থিমার এবং ওনার কলিগরা। নেক্সট কোশ্চেন, ইথ কম্পোনেন্ট ওয়ার্ক অন হুইচ প্রিন্সিপাল? অপশন এ রিয়েলিটি প্রিন্সিপাল, অপশন বি প্লেজার প্রিন্সিপাল, অপশন সি পারফেকশন প্রিন্সিপাল, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। ইথ কম্পোনেন্ট এর মধ্যে কোন প্রিন্সিপাল ওপরে কাজ করে? অ্যান্সার অপশন বি প্লেজার প্রিন্সিপাল। সাইকো অ্যানালাইটিক থিওরি ধারণা দিয়েছেন সিগমান্ড ফ্রয়েড এবং তিনি পার্সোনালিটি স্ট্রাকচারকে অর্গানাইজ করেছেন 3টি মেজর কম্পোনেন্ট দিয়ে। সেই 3টি কম্পোনেন্ট হলো ইথ, ইগো এবং সুপার ইগো। এই ইথ, ইগো, সুপার ইগো ভীষণই ইম্পর্টেন্ট, বিভিন্ন নার্সিং এক্সামে কিন্তু কোশ্চেনে আসে। ইথ কি করে? ইথ হচ্ছে প্লেজার প্রিন্সিপালের ওপরে কাজ করে, আর ইগো রিয়েলিটি প্রিন্সিপালের ওপরে কাজ করে। ইগো কি করে? আমাদের ইথ, সুপার ইগো এবং এক্সটার্নাল ওয়ার্ল্ডের মধ্যে একটা হারমোনি মেনটেন করে। আর সুপার ইগো কী করে? পারফেকশন প্রিন্সিপালের ওপরে কাজ করে। সুপার ইগো একজন ইন্ডিভিজুয়ালকে বা একজন পার্সনকে সোশ্যালাইজ হতে হেল্প করে, এবং সুপার ইগো কী করে? ইগোকে অ্যাসিস্ট করে আমাদের ইথ ইম্পালসগুলোকে কন্ট্রোল করার জন্য। নেক্সট কোশ্চেন, one woman marries with many men and lives with all of them is called? Option A polygamous family, option B polyandrous family, option C monogamous family, option D extended family। এই কোশ্চেনটি রয়েছে সোশিওলজি থেকে। এছাড়াও সোশিওলজি থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়েও একটি ভিডিও শেয়ার করা রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। সেখানে মোটামুটি সোশিওলজির যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো কভার করা রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এই কোশ্চেনের অ্যান্সার কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি পলিএন্ড্রাস ফ্যামিলি। একজন ওমেনের যখন ম্যারেজ হয়েছে একাধিক মেনের সঙ্গে এবং তাদের সঙ্গে তিনি বসবাস করছেন, এই ধরনের ফ্যামিলিকে কি বলা হয়? এই কোশ্চেনটি সোশিওলজি থেকে রয়েছে। সোশিওলজি থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো নিয়ে একটা ভিডিও অলরেডি রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা সোশিওলজি সেই ভিডিওগুলো দেখতে পারেন, অনেক কোশ্চেনই সেখানে কভার করা রয়েছে এবং অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনও রয়েছে। এই কোশ্চেনটির অ্যান্সার কি চলুন দেখে নেওয়া যাক। অ্যান্সার অপশন বি, এই ধরনের ফ্যামিলিকে বলা হয় পলিএন্ড্রাস ফ্যামিলি। ফ্যামিলির বেশ কিছু টাইপ রয়েছে। এখানে পলিএন্ড্রাস ফ্যামিলি হলো যখন একজন ওমেন একাধিক মেনের সঙ্গে ম্যারেজ হয়েছে এবং তাদের সঙ্গে বসবাস করেন একটা ফ্যামিলি হিসেবে, তখন তাকে পলিএন্ড্রাস ফ্যামিলি বলা হয়। এবং এর অপোজিট যেটা ওয়ান মেন ম্যারেজ মেনি ওমেন অ্যান্ড লিভ ইন আ ফ্যামিলি উইথ হিজ ওয়াইফস অ্যান্ড চিলড্রেন, তখন তাকে বলা হয় পলিগ্যামি ফ্যামিলি। এছাড়াও এখানে কিন্তু বেশ কিছু ফ্যামিলির টাইপ দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, socially accepted way in which people do things together in personal contact is called? Option A folk way, option B norms, option C custom, option D modes। এখানে কোশ্চেনটি রয়েছে সোশিওলজি থেকে। এই কোশ্চেনটি প্রিভিয়াস ইয়ারেও এসেছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামে। এই কোশ্চেনটির অ্যান্সার হলো অপশন সি কাস্টম। এক্ষেত্রে বলা হয়েছে যখন কোনো মানুষ যখন তারা একে অপরের সঙ্গে দেখা হয় তখন বেশ কিছু সোশ্যালি অ্যাকসেপ্টেড ওয়ে রয়েছে যেগুলো তারা পারফর্ম করে, সেটাকে কি বলা হয়? কাস্টম বলা হয়। যেমন একজন মানুষের সঙ্গে দেখা হলো, আমরা কি করি? হ্যান্ডশেক করি বা আমরা নমস্কার জানাই, এগুলো হচ্ছে এক একটা কাস্টম। নেক্সট কোশ্চেন, ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ সেকেন্ডারি সোশ্যাল ইনস্টিটিউশন। অপশন এ কনস্টিটিউশন, অপশন বি ম্যারেজ, অপশন সি লেজিসলেশন, অপশন ডি ব্যাংক। এর মধ্যে কোনটি সেকেন্ডারি সোশ্যাল ইনস্টিটিউশন নয়?
মানে এর মধ্যে কোনটি প্রাইমারি সোশ্যাল ইনস্টিটিউশন রয়েছে? অ্যান্সার অপশন বি ম্যারেজ। ম্যারেজ হলো একটি প্রাইমারি সোশ্যাল ইনস্টিটিউশন। বাকি এখানে কনস্টিটিউশন, লেজিসলেশন, ব্যাংক এগুলো হলো সেকেন্ডারি সোশ্যাল ইনস্টিটিউশন। নেক্সট কোশ্চেন, ইমিউনিটি অ্যাকোয়ার্ড থ্রু ন্যাচারাল ইনফেকশন ইজ কল্ড? অপশন এ হার্ড ইমিউনিটি, অপশন বি ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, অপশন সি স্পেসিফিক হিউম্যান ইমিউনিটি, অপশন ডি আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। কোনো ইমিউনিটি যদি কোনো ন্যাচারাল ইনফেকশন হয়, সেই ইনফেকশনের থ্রুতে যদি আমাদের ইমিউনিটিটা আমরা অর্জন করি, আমরা অ্যাকোয়ার্ড করি, এই ধরনের ইমিউনিটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি বলা হয়। ইমিউনিটি দু রকমের রয়েছে, ইনেট ইমিউনিটি রয়েছে আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি রয়েছে। ইনেট ইমিউনিটি মানে যেটা হচ্ছে আমরা বাই বার্থ যেটা আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে যেটা আমাদের লাইফ টাইমে আমরা যেটা অ্যাকোয়ার্ড করব বা অর্জন করব। এবং এখান থেকে যে কোশ্চেনটি রয়েছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি কাকে বলে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামে, যে একজন ইন্ডিভিজুয়াল ডিউরিং লাইফে বা তার লাইফ টাইমে যে রেজিস্ট্যান্স বা ইমিউনিটি অ্যাকোয়ার্ড করছে তাকে কি বলা হয়? অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলা হয়। অ্যাকোয়ার্ড ইমিউনিটি আবার দু রকমের রয়েছে, অ্যাক্টিভ ইমিউনিটি রয়েছে, প্যাসিভ ইমিউনিটি রয়েছে। অ্যাক্টিভ ইমিউনিটি আবার দু রকমের রয়েছে, ন্যাচারাল রয়েছে, আর্টিফিশিয়াল রয়েছে। অ্যাক্টিভ যে ইমিউনিটি মানে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি কখন বলা হচ্ছে? যখন কোনো পার্সনের কোনো ক্লিনিক্যাল বা সাব ক্লিনিক্যাল কোনো ইনফেকশন হচ্ছে, তার মাধ্যমে যে ইমিউনিটিটা আমরা অর্জন করছি সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। মানে একজন পার্সনের মিজিলস হয়েছে বা চিকেন পক্স হয়েছে, সেখান থেকে যে ইমিউনিটিটা একজন পার্সন অর্জন করছে বা অ্যাকোয়ার্ড করছে সেটাকে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি বলা হয়। আর আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি কখন বলা হচ্ছে? যখন আমাদের ভ্যাকসিনেশন আমরা নিচ্ছি বা ভ্যাকসিনেশন কাউকে অ্যাডমিনিস্টার করা হচ্ছে, মানে তার আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি তাকে মানে সে অ্যাকোয়ার্ড করছে। যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, পোলিও ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এইরকম ভ্যাকসিনেশনের মাধ্যমে একজন আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি অ্যাকোয়ার্ড করছে। এছাড়াও আর কি রয়েছে? অ্যাকোয়ার্ড ইমিউনিটির আবার আরেকটি টাইপ হলো প্যাসিভ ইমিউনিটি রয়েছে। প্যাসিভ ইমিউনিটি আবার দু রকমের রয়েছে, ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি রয়েছে, আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি রয়েছে। ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি মানে যেটা ন্যাচারালি যেটা হচ্ছে, যেমন একজন মায়ের থেকে তার বেবির মধ্যে অ্যান্টিবডি ট্রান্সফার হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি, এবং সেই বেবিকে কি করছে? ইমিউনিটি একটা প্রোটেকশন দেওয়া হচ্ছে, ইমিউনিটির মাধ্যমে তাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। ইমিউনোগ্লোবিউলিন জি যেটা ট্রান্সফার হচ্ছে মায়ের থেকে বেবির মধ্যে যাচ্ছে। আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি মানে যখন একজন পার্সনকে অ্যান্টি সিরাম কিছু ইনজেক্ট করা হচ্ছে, এর মাধ্যমে যে ইমিউনিটিটা অ্যাকোয়ার্ড করা হচ্ছে তাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। এবং এই যে অ্যান্টি সিরাম ইনজেক্ট করা হচ্ছে, এটার কিন্তু মানে ইমিউনিটি যেটা থাকবে সেটা কিন্তু খুব বেশি সময়ের জন্য নয়, শর্ট লাস্টিং হবে, কিন্তু যখন ইমিডিয়েট প্রয়োজন তখন অ্যান্টিসেরা ইনজেক্ট করে তাকে সেই ইমিউনিটিটা প্রোভাইড করা হয়। এছাড়াও রয়েছে হার্ট ইমিউনিটি, HERD, হার্ট ইমিউনিটি। হার্ট ইমিউনিটি কখন বলা হচ্ছে? হার্ট ইমিউনিটি হচ্ছে ওভারঅল রেজিস্ট্যান্স বা ওভারঅল ইমিউনিটি একটা কমিউনিটির মধ্যে যখন একটা ওভারঅল রেজিস্ট্যান্স বা ইমিউনিটি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে হার্ট ইমিউনিটি। এই হার্ট ইমিউনিটি যদি লো হয়ে যায় তাহলে কিন্তু সেই কমিউনিটিতে এপিডেমিক ডিজিজগুলো ইনক্রিজ করার একটা চান্স থাকে। নেক্সট কোশ্চেন, a patient with chest pain and ST elevation on ECG is likely experiencing option A myocardial infarction, option B hypoglycemia, option C epilepsy, option D cerebrovascular accident or CVA। একজন পেশেন্টের যদি চেস্ট পেন হয় এবং ST এলিভেশন দেখা যায়, ST সেগমেন্ট যদি এলিভেটেড হয় ইসিজিতে, সেক্ষেত্রে এই পার্সনের কি হতে পারে? অ্যান্সার অপশন এ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআইয়ের একটা ইম্পর্টেন্ট সাইন হলো চেস্ট পেন এবং ইসিজিতে এসটি সেগমেন্ট এলিভেশন। নেক্সট কোশ্চেন, দ্য মেন এম অফ প্রাইমারি হেলথ কেয়ার ইজ? অপশন এ এমার্জেন্সি কেয়ার, অপশন বি সার্জারি, অপশন সি স্পেশালাইজড ট্রিটমেন্ট, অপশন ডি হেলথ প্রমোশন অ্যান্ড ডিজিজ প্রিভেনশন। এই কোশ্চেনটি রয়েছে কমিউনিটি থেকে। প্রাইমারি হেলথ কেয়ারের মেন এম কি? অ্যান্সার অপশন ডি হেলথ প্রমোশন অ্যান্ড ডিজিজ প্রিভেনশন। নেক্সট কোশ্চেন, হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি ইজ অলসো নোন অ্যাজ?
অপশন এ মুখার্জি কমিটি, অপশন বি শ্রীবাস্তব কমিটি, অপশন সি চাড্ডা কমিটি, অপশন ডি ভোর কমিটি। এই কোশ্চেনটিও রয়েছে কমিউনিটি থেকে। হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির অপর নাম কি? অ্যান্সার অপশন ডি ভোর কমিটি। নেক্সট কোশ্চেন, route of administration of hepatitis B vaccine is option A intramuscular, option B intravenous, option C intradermal, option D subcutaneous। হেপাটাইটিস বি ভ্যাকসিন এর মধ্যে কোন রুটে অ্যাডমিনিস্টার করা হয়? এই কোশ্চেনটিও রয়েছে ইমিউনাইজেশন শিডিউল থেকে। ইমিউনাইজেশন শিডিউল নিয়ে অলরেডি একটা ভিডিও শেয়ার করা রয়েছে, আপনারা সেই ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক পেয়ে যাবেন। অ্যান্সার অপশন এ ইন্ট্রামাস্কুলার অ্যাডমিনিস্টার করা হয় হেপাটাইটিস বি ভ্যাকসিন। নেক্সট কোশ্চেন, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম ওয়াজ লঞ্চড ইন দ্য ইয়ার অফ অপশন এ 1960, অপশন বি 1974, অপশন সি 1985, অপশন ডি 1992। ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল কোন ইয়ারে? অ্যান্সার অপশন সি 1985-এ। নেক্সট কোশ্চেন, which disease condition is transmitted by Aedes mosquito? Option A chikungunya, option B dengue fever, option C yellow fever, option D all of the above। এর মধ্যে কোন ডিজিজটি এডিস মসকুইটো দ্বারা ট্রান্সমিট হয়? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। চিকুনগুনিয়া, ডেঙ্গু ফিভার, ইয়েলো ফিভার, জিকা এগুলো সবই এডিস মসকুইটো দ্বারা ট্রান্সমিটেড হয়। নেক্সট কোশ্চেন, কমনেস্ট সাইড এফেক্ট অফ কপার টি ইজ অপশন এ ব্লিডিং, অপশন বি পেন, অপশন সি পেলভিক ইনফ্লামেশন, অপশন ডি ভ্যাজাইনাল ডিসচার্জ। এর মধ্যে যেটা বলা রয়েছে কপার টির কমনেস্ট সাইড এফেক্ট, মানে এখানে কপার টি পিপিআইইউসিডির কথা বলা রয়েছে। কপার টি মেনলি যেটা কন্ট্রাসেপটিভ ডিভাইস হিসেবে অ্যাডমিনিস্টার করা হয় দু রকমের রয়েছে। কপার টি 375 রয়েছে, যেটা কন্ট্রাসেপটিভ প্রোটেকশন রয়েছে 5 ইয়ার্সের জন্য, আর কপার টি 380A রয়েছে। 375 যেটা রয়েছে কপার টি, এটা হচ্ছে 5 ইয়ার্সের জন্য, আর যেটা কপার টি 380A রয়েছে এটা 10 ইয়ার্সের জন্য দেওয়া হয়। কন্ট্রাসেপটিভ এফেক্ট রয়েছে 10 ইয়ার্সের জন্য। এক্ষেত্রে এই কপার টির কমনেস্ট সাইড এফেক্ট হিসেবে কি দেখা যায়? অ্যান্সার অপশন এ ভ্যাজাইনাল ব্লিডিং হয়, ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে। নেক্সট কোশ্চেন, your patient says that he urinates at night and it is affecting his daytime alertness. You would document this as option A dysuria, option B oliguria, option C nocturia, option D polyuria। পেশেন্ট বললেন যে ওনার রাতে খুব ইউরিনেশন হচ্ছে, যে কারণে বারবার ওনাকে ঘুম থেকে উঠতে হচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে, এবং তার কারণে কি হচ্ছে ওনার যে ডে টাইম অ্যালার্টনেস সেটাও এফেক্ট হচ্ছে, মানে দিনের বেলায় তিনি অ্যালার্ট থাকতে পারছেন না, ড্রাউজি থাকছেন, যেহেতু রাতে ঘুম হয়নি দিনের বেলা ওনার ঘুম পাচ্ছে, ড্রাউজি থাকছেন। এই ধরনের কন্ডিশনটাকে কি হিসেবে একজন নার্সিং পার্সোনাল ডকুমেন্ট করবে? অ্যান্সার অপশন সি নকচুরিয়া। এখানে আর যে অপশনগুলো রয়েছে, ডাইসুরিয়া হলো পেনফুল ইউরিনেশন, অলিগুরিয়া হচ্ছে যখন ইউরিন আউটপুট যেটা কমে যাচ্ছে, আর পলিউরিয়া মানে ইউরিন আউটপুট নর্মালের থেকে বেশি হচ্ছে। নর্মালি মানে পার ডে ইউরিন আউটপুট যেটা নর্মাল 800 to 2000 ml, অলিগুরিয়া যখন লেস দেন অর ইকুয়াল টু 400 ml মানে পার ডে যখন হচ্ছে, আর পলিউরিয়া যখন হচ্ছে মোর দেন অর ইকুয়াল 3000 ml পার ডে হচ্ছে, বা 3 লিটারের বেশি বা 3 লিটার যখন ইউরিন আউটপুট হচ্ছে তখন তাকে বলা হচ্ছে পলিউরিয়া, আর 400 ml বা তার কম যখন ইউরিন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অলিগুরিয়া। নেক্সট কোশ্চেন, দ্য গ্লাসকো কোমা স্কেল অর GCS অ্যাসেস অপশন এ ডিগ্রি অফ বেড শোর, অপশন বি পেন লেভেল, অপশন সি নিউরোলজিক্যাল স্টেটাস, অপশন ডি কার্ডিয়াক ফাংশন। GCS স্কেলিং যেটা রয়েছে, GCS স্কেল রয়েছে, GCS স্কোরিং যখন করা হয় সেটা কি কারণে করা হয়, কি অ্যাসেস করা হয় GCS এর মাধ্যমে? অ্যান্সার অপশন সি নিউরোলজিক্যাল স্টেটাস অ্যাসেস করা হয় GCS বা গ্লাসকো কোমা স্কেলের মাধ্যমে। এই স্কেলে 3টি কম্পোনেন্ট রয়েছে মেনলি, যেটা 3টে রেসপন্স চেক করা হয়, আই ওপেনিং, ভার্বাল রেসপন্স আর মোটর রেসপন্স চেক করা হয়। টোটাল নাম্বার রয়েছে 15, মানে হাইয়েস্ট স্কোর রয়েছে 15 আর লোয়েস্ট স্কোর রয়েছে 3। 8 বা তার কম যদি হয় সেক্ষেত্রে কোমাটোজ ক্লায়েন্ট, এবং টোটালি আনরেসপন্সিভ যখন হচ্ছে 3। এবং এক্ষেত্রে আই ওপেনিংয়ে টোটাল স্কোর রয়েছে 4,
আর ভার্বাল রেসপন্সে রয়েছে টোটাল 5 আর মোটর রেসপন্সে রয়েছে টোটাল 6। এবার যেরকম রেসপন্স পাওয়া যাবে সেই অনুযায়ী স্কোরিং করা হয়। যেমন একটা এক্সাম্পল এখানে, যদি আই ওপেনিংয়ের ক্ষেত্রে যদি স্পন্টানিয়াসলি কোনো পার্সন আই ওপেন করছে সেক্ষেত্রে স্কোর দেওয়া হবে 4। যদি ওনাকে ডাকার পরে নাম ধরে ডাকা হলো বা কিছু বলা হলো তারপরে যদি উনি চোখ খোলেন সেক্ষেত্রে 3। যদি কোনো পেন স্টিমুলেশন দেওয়ার পরে উনি চোখ খুলছেন সেক্ষেত্রে ওনাকে দেওয়া হচ্ছে 2। আর যদি কোনো রেসপন্স না পাওয়া যায়, আই রেসপন্স, আই ওপেনিং যদি না হয় সেক্ষেত্রে 1। এভাবে পরপর ভার্বাল এবং মোটর রেসপন্সগুলো অ্যাসেস করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ক্লটিং ফ্যাক্টর? অপশন এ সোডিয়াম, অপশন বি প্রথ্রম্বিন, অপশন সি ফাইব্রিনোজেন, অপশন ডি ক্যালসিয়াম। এর মধ্যে কোনটি ক্লটিং ফ্যাক্টর নয়? অ্যান্সার অপশন এ সোডিয়াম। বাকি প্রথ্রম্বিন, ফাইব্রিনোজেন, ক্যালসিয়াম আমাদের ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে এবং সোডিয়াম এখানে ক্লটিং ফ্যাক্টর নয়। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও আপডেট পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের ভিডিও পেতে প্রিপারেশনের জন্য আপনারা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।